ওয়েলকাম ফিউচার ডক্টর। তাহলে এইবার আমরা শুরু করব কমেন্সালিজম থেকে। কমেন্সালিজম কি বলেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে। কমেন্সালিজম বলেছিলাম কমন ব্যাপার, মানে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, দেখলে একজন অন্ধ লোক রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে, তো কমন ব্যাপার তুমি কি করবে, রাস্তা পার করে দেবে। এতে তোমার কি কোনো ক্ষতি বা লাভ হলো? কিছুই হলো না, কিন্তু যাকে তুমি পার করে দিলে তার লাভ হলো। তার মানে কি, কমেন্সালিজমে একটা স্পিসিসের কোনো ক্ষতি বা লাভ কিছুই হবে না, কিন্তু আরেকটা স্পিসিসের লাভ হবে। এটা হচ্ছে কমেন্সালিজম। আর এর ঠিক উল্টোটা কি হয়েছিল জানো? নামটা কি ছিল? অ্যামেনসালিজম। বুঝতে পেরেছ? তাহলে এইখানে আমরা ফোকাস করব কমেন্সালিজমে। কমেন্সালিজম কি বলেছে? দিস ইজ দ্য ইন্টারাকশন ইন হুইচ ওয়ান স্পিসিস বেনিফিট, একজন বেনিফিট পেল কিন্তু আদার স্পিসিস নাইদার হার্ম নর বেনিফিট, মানে ক্ষতিও হচ্ছে না আবার বেনিফিটও পাচ্ছে না, একদম ইজি ব্যাপার। হ্যাঁ, তারপরে কি বলেছে দেখো, এখানে বেশ কয়েকটা এক্সাম্পল দিয়েছে। যেমন অর্কিড গ্রোয়িং, অর্কিড যেটা যেন খুব সুন্দর ফুল হয়, কোথায় হয়? ম্যাঙ্গো ব্রাঞ্চে, আম গাছের ডালে। এখানে কি হচ্ছে? আম গাছের কোনো লাভ বা ক্ষতি হচ্ছে? কিছুই হচ্ছে না, কিন্তু অর্কিড একটা জায়গা পেয়ে যাচ্ছে গ্রো করাতে, মানে অর্কিডের লাভ হচ্ছে। এটা হয়ে গেল কমেন্সালিজম। আর এক্সাম্পল কি দিয়েছে? বার্নাকেল গ্রোয়িং অন দ্য ব্যাক অফ দ্য হোয়েল, বেনিফিট। তার মানে বার্নাকেল যেটা হচ্ছে হোয়েল অর্থাৎ তিমি মাছের পিঠে হচ্ছে, সেখানে বার্নাকেল একটা জায়গা পাচ্ছে থাকার, ওর লাভ হচ্ছে, কিন্তু তিমি মাছের এতে কিছু যায় আসে? কিছুই যায় আসে না। তারপরে আর কি কি বলেছে, যে ওইটা এখানে তারপরে বলেছে নাইদার দ্য ম্যাঙ্গো ট্রিরও কোনো লাভ হচ্ছে না, ক্ষতি হচ্ছে না, ওয়েল যেটা রয়েছে ওরও কিন্তু কোনো বেনিফিট বা কিছু হচ্ছে না। তো এই যে দেখো ম্যাঙ্গো ট্রি, যেটা এরকম ভাবে অর্কিড গাছগুলো রয়েছে, এতে কিন্তু কিছু যায় আসে না ম্যাঙ্গো ট্রি, এই যে এরকম ভাবে। হ্যাঁ, আর যেটা ওয়েলের ক্ষেত্রে বললাম বার্নাকেল থাকে, এই হচ্ছে ওয়েল। দেখো তার গায়ে এখানে ছোট 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 দেখতে পাচ্ছ, তো এতে তিমি মাছের কিছু যায় আসে না। তিমি মাছ অবভিয়াসলি একটা বিশাল বড় প্রাণী, তার গায়ে এরকম ছোট ছোট জিনিস থাকলে কিছু যায় আসবে না। এটা কিন্তু প্যারাসাইট নয়, এটা কমেন্সালিজমের মধ্যে পড়ছে। হ্যাঁ, তাহলে এতে তিমি মাছের কিছু যায় আসে না, কিন্তু বার্নাকেল জায়গা পেয়ে যাচ্ছে। আর এক্সাম্পল কি দিয়েছে কমেন্সালিজমের? যেমন ক্যাটেল আর্গেট, একটা হচ্ছে পাখি, যখন কি হয় গরু ছাগল বা ছাগল অ্যাকচুয়ালি বড় বড় প্রাণী, যেমন মানে বড় বড় তৃণভোজী প্রাণী, গরু বা মোষ, ওরা তো দলে থাকে না, ওরা যখন যায় সন্ধ্যাবেলা বা এসে একবারে পাল যুক্ত বা যখনই হোক যায়, সেই সময় কি হয়, মাটিতে ঘাস পাতা এগুলো সব তছনছ হয়ে যায়, কারণ একবারে অনেকজন যাচ্ছে। তার ফলে কি হয়, ওর মধ্যে যে পোকামাকড় গুলো লুকিয়ে ছিল তারা ধীরে ধীরে এক্সপোজ হয়ে যায়। এবার ওই পোকামাকড় গুলো খায় হচ্ছে পাখিটা, এই যে এই পাখিটা। তো এতে কি গরু ছাগলের কোনো লাভ? কিছু লাভ নেই, কিন্তু এই পাখিটার লাভ হচ্ছে, তো এটাও হয়ে গেল কমেন্সালিজম। হ্যাঁ, তারপর ওইটাই বলেছে যে ক্যাটেল আর্গেটস অ্যান্ড গ্রেজিং ক্যাটেল ইন ক্লোজ অ্যাসোসিয়েশন, এ সাইট ইউ আর মোস্ট লাইকলি টু ক্যাচ ইফ ইউ লিভ ইন হচ্ছে ফার্ম রুরাল এরিয়াতে, এটা মেনলি দেখা যায় অর্থাৎ গ্রামের দিকে। ক্লাসিক এক্সাম্পল হচ্ছে কমেন্সালিজমের। দ্য আর্গেট অলওয়েজ ফরেজ ক্লোজ টু হোয়ার ক্যাটেল আর গ্রেজিং বিকজ দ্য ক্যাটেল দে মুভ, যখন আমি বললাম যখন যাচ্ছে তখন কি হচ্ছে, এই ইনসেক্ট গুলো বেরিয়ে যাচ্ছে, ইজ ফ্রম দ্য ভেজিটেশন দ্যাট আদারওয়াইজ মাইট বি ডিফিকাল্ট টু আর্গেটস টু ফাইন্ড। তো এবার যেহেতু গরু ছাগলগুলো যাচ্ছে সেই জন্য কি হচ্ছে, ওগুলো বেরিয়ে যাচ্ছে, নইলে কি হতো ঘাস পাতার মধ্যে লুকিয়ে থাকতো পোকাগুলো, তো পাখিদের ওটা খুঁজতে অসুবিধা হতো। হ্যাঁ, তো ওটাই বলেছে ডিফিকাল্ট টু ফাইন্ড অ্যান্ড ক্যাচ। তো এতে কি হচ্ছে, এটা কমেন্সালিজমের একটা এক্সাম্পল হলো। তারপর আরেকটা এক্সাম্পল কি দিচ্ছে এখানে দেখো, এখানে যে এক্সাম্পল গুলো দিচ্ছে এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, তোমাকে দিয়ে দেবে আর সেটার উপর থেকে প্রশ্ন করবে। কিন্তু যেটা আমি এই এক্সট্রা ছবিগুলো যেগুলো আমি অ্যাড করেছি, তোমরা ভয় পেও না যে স্যার আমাদের এনসিইআরটিতে এই ছবিগুলো নেই। এই ছবিগুলো আমি এক্সট্রা অ্যাড করেছি বাইরে থেকে, তো এই ছবিগুলোর কোনো দরকার নেই, এই ছবিগুলোর কোনো দরকার নেই, যেটা আমি বারবার বলছি। হ্যাঁ, যেগুলো শুধুমাত্র এই এনসিইআরটির ছবি সেইগুলোই করবে, যেটা আমি এখানেও দেখালাম, এই ছবিরও কোনো দরকার নেই। এই যে এই পাখিগুলো দেখো কি করে, যখন এই গরুর পাল যায় একবারে, তখন এই নিচ থেকে যে পোকামাকড়গুলো বেরোয় এরা সেই পোকামাকড়গুলো খেয়ে নেয়। এটা একটা এক্সাম্পল হচ্ছে কমেন্সালিজমের। আর কি এক্সাম্পল বলেছে দেখো, কমেন্সালিজমের আরেকটা খুব সুন্দর এক্সাম্পল হচ্ছে অ্যানিমনে, সি অ্যানিমন আর কি স্টিঙ্গিং টেন্টাকেল। এবার সি অ্যানিমনের হচ্ছে অ্যাকচুয়ালি স্টিঙ্গিং টেন্টাকেলটা রয়েছে, তো অর্থাৎ কাছে কেউ গেলে যদি বড় প্রাণী যায় তাহলে এই টেন্টাকেল ওটাকে কি করবে, ফুটিয়ে দেবে, তার ফলে বড় প্রাণীরা যায় না। আর এটার লাভ নাইকে ক্লাউন ফিশ, এই হচ্ছে এই অ্যানিমনের মধ্যে থাকে, তার ফলে একে অন্য প্রাণী মানে অন্য বড় মাছ শিকার করতে পারে না।
তো এতে কি এই সি অ্যানিমনের কোনো লাভ আছে? কিছুই লাভ নেই, কিন্তু ক্লাউন ফিশের লাভ হয়ে গেল যেহেতু শিকারির হাত থেকে বেঁচে যাচ্ছে। দ্য ফিশ গেট প্রোটেকশন ফ্রম দ্য প্রিডেটার, প্রিডেটার মানে এখানে শিকারির কথা বলছে, হুইচ স্টে অ্যাওয়ে ফ্রম দ্য স্টিঙ্গিং টেন্টাকেল, দ্য অ্যানিমল ডাজ নট অ্যাপিয়ার, হচ্ছে বেনিফিটও হচ্ছে না আবার কিছুই হচ্ছে না। হ্যাঁ, এটা দেখো ছবিটা, এই যে এই ধরনের ক্লাউন ফিশ আর এইগুলো হচ্ছে সি অ্যানিমন, এই যে এটা ক্লাউন ফিশ সি অ্যানিমন, তো এরকম হয়ে গেল। তারপরে যেটা বলেছে সেটা হচ্ছে হয়ে গেল। এইবার আমরা চলে আসছি মিউচুয়ালিজমে। মিউচুয়ালিজম মানে কি, এক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে দুজনেই বেনিফিট হবে, দুজনেই হচ্ছে লাভ হবে, এটা হচ্ছে মিউচুয়ালিজম, দুজনেই প্লাস আর প্লাস। হ্যাঁ, তো কি কি আছে দেখো, দিস ইন্টারাকশন কনফার বেনিফিট অফ বোথ, অর্থাৎ দুটো স্পিসিসকে কিন্তু বেনিফিট হচ্ছে এখানে। হ্যাঁ, হচ্ছে যেমন প্রথম এক্সাম্পল এখানে দিয়েছে লাইকেন। লাইকেন তোমরা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনেও পড়েছো। এদের কি কি দিয়ে তৈরি হয়? মেইনলি হচ্ছে ফাঙ্গি আর হচ্ছে অ্যালগি বা সায়ানোব্যাকটেরিয়া, এই দুজন একে অপরকে হেল্প করে। আরেকটা এক্সাম্পল কি, সেটা হচ্ছে মাইকোরাইজা। মাইকোরাইজা কি? ফাঙ্গি আর হচ্ছে রুট অফ হায়ার প্ল্যান্ট। এবার এরা কিভাবে হেল্প করছে একে অপরকে? প্রথমেটায় চলে আসি আমরা হচ্ছে এই ফাঙ্গি আর অ্যালগির ক্ষেত্রে। ফাঙ্গি হচ্ছে ধরো নিউট্রিশন গুলো মাটির থেকে, নিউট্রিশন বলতে আর কি মিনারেল ফিনারেল ওয়াটার এগুলো সহজে নিয়ে নিচ্ছে, সেটা অ্যালগিকে দিচ্ছে, অ্যালগি ফটোসিনথেসিস করে খাবার ফাঙ্গিকে দিচ্ছে, তো দুজনেরই লাভ হচ্ছে। অর্থাৎ মনে রাখবে ফাঙ্গি বাজার করে আনছে আর অ্যালগি সেটা রান্না করে দিচ্ছে। হ্যাঁ, তারপরে যেটা বললাম মাইকোরাইজা, মাইকোরাইজার ক্ষেত্রে কি হচ্ছে, ফাঙ্গির সাথে রুট অফ হায়ার প্ল্যান্ট, অর্থাৎ বড় বড় প্ল্যান্টের রুটে কিন্তু এটা থাকছে। তো এতে লাভ কিভাবে হচ্ছে, যে ফাঙ্গি কি হেল্প করছে, অ্যাবজর্পশন অফ এসেনশিয়াল নিউট্রিয়েন্ট ফ্রম দ্য সয়েল ইন দ্য প্ল্যান্ট প্রোভাইড। এবার তার বদলে কি করছে, তার বদলে প্ল্যান্ট হচ্ছে এই যে প্রোভাইডস দ্য ফাঙ্গি উইথ এনার্জি ইন কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের খাবার তৈরি করে দিচ্ছে, যেটা অনেকটা অ্যালগি যেটা করছিল সেই জিনিসটাই এক্ষেত্রে প্ল্যান্ট করছে। হ্যাঁ, তারপরে দেখো ছবিগুলো দেখছো এখানে, এগুলো কি, এইগুলো হচ্ছে যে এক্সাম্পলটা আমি বললাম, বলো অ্যালগি আর ফাঙ্গাসের মিলিত এক্সাম্পলকে কি বলছিলাম, এখনই বললাম লাইকেন। তাহলে লাইকেন কিন্তু অলরেডি আমরা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পড়েছি, ওখান থেকে কিন্তু লাইকেনের অনেক প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তো লাইকেন কি আমরা পলিউটেড এরিয়াতে পাই? জেনারেলি পাই না। কেন? কারণ SO2 যদি একটুও বেশি হয়ে যায় এয়ারে, তাহলে লাইকেন কিন্তু মরে যাবে। তো এটা একটা জিনিস হলো। এই যে মাইকোরাইজা, যেটা হচ্ছে রুটের সাথে ফাঙ্গির এই অ্যাসোসিয়েশন। হ্যাঁ, তারপরে আমরা চলে আসছি এই জায়গাটায়। এখানে কি বলেছে, যে এবার ওইগুলো আমরা দেখলাম, দুটো দেখলাম, একটা হচ্ছে ফাঙ্গির সাথে অ্যালগি যেটাকে লাইকেন বলছি, আর একটা হচ্ছে হায়ার প্ল্যান্টের রুটের সাথে অ্যালগি যেটাকে আমরা কি বলছি বলো, যেটাকে আমরা বললাম হচ্ছে মাইকোরাইজা। এইবার আমরা দেখব হচ্ছে অন্যান্য কিছু জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে দেখো মোস্ট স্পেকটাকুলার এভলিউশনারি ফ্যাসিনেটিং এক্সাম্পল মিউচুয়ালিজমের কি, সেটা হচ্ছে প্ল্যান্ট আর অ্যানিম্যালের রিলেশনশিপ। এবার প্রথম কথা, প্ল্যান্ট আর অ্যানিম্যাল কিন্তু একে অপরের ওপর পুরোপুরি ভাবে ডিপেন্ডেন্ট, সেটা আজ থেকে না, একদম মানে যখন থেকে এটা শুরু হয়েছে প্ল্যান্ট আর অ্যানিম্যাল তবে থেকে। কেন? কারণ এরা কো এভলিউশন করেছে, যেটা আমি বলেছি যে কো এভলিউশন খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যেখানে কি দেখছি যে একটা প্রাণী যদি এভলিউশনের দিকে যায়, তাহলে ওর ওপর ডিপেন্ডেন্ট থাকা প্রাণীগুলোও কিন্তু সেই এভলিউশন করে নিজেকে চেঞ্জ করতেই হবে, নইলে কিন্তু ওর ওপর আর কি হচ্ছে ডিপেন্ড হতে পারবে না। যেটা আমরা প্যারাসাইটিজমেও পড়েছি, যে যেই প্যারাসাইটটা যেই প্রাণীটার উপর, যেই অর্গানিজমের উপর ডিপেন্ডেন্ট, ওই অর্গানিজমটা ধরো এমনভাবে এভলিউট করতে শুরু করলো যে ও প্যারাসাইটটাকে মারতে পারছে, তাহলে প্যারাসাইটটাকেও কি হবে, এমনভাবে এভলিউট করতে হবে যাতে ও নিজেকে প্রোটেক্ট করে ওর উপর প্যারাসাইট থাকতে পারে। নয়তো তো যেটা প্যারাসাইট, ও যদি মরেই যায় তাহলে তো বিলুপ্ত হয়ে যাবে না। তো এই ক্ষেত্রেও কিন্তু, এবার ওটা তো প্যারাসাইটিজমের জন্য দেখলাম, আর এটা আমরা কি পড়ছি, এটা আমরা পড়ছি হচ্ছে মিউচুয়ালিজম। এবার মিউচুয়ালিজমেও কিন্তু ওই ধরনের জিনিসই দেখবো। এবার মিউচুয়ালিজমে কি জিনিস দেখছি, যেমন ধরো যেটা আমি এক্সাম্পল দিচ্ছি প্ল্যান্ট আর অ্যানিম্যালে। এখানে ধরো অনেক প্ল্যান্ট রয়েছে, যেমন এই যে এই এক্সাম্পলটাই নাও, যেটা হচ্ছে এই যে এই মেডিটেরিয়ান অর্কিড। এটা আবার পরে এসে ডিটেলসে বলবো, জাস্ট কো এভলিউশনের এক্সাম্পল দিয়ে আমি বোঝাতে চাইছি। মেডিটেরিয়ান অর্কিড যেটা, সেটা হচ্ছে এরকম দেখতে। এটা দেখে মনে হচ্ছে না, দেখো একটা মৌমাছি বসে আছে, তো এটা হচ্ছে ফিমেল মৌমাছির মতো দেখতে। হ্যাঁ, তো একে দেখে কি করে, মেল মৌমাছিগুলো রিপ্রোডাকশন করতে আসে, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি মৌমাছি নয়।
হ্যাঁ, তো তার ফলে কি হচ্ছে, এখানে রিপ্রোডাকশন অবভিয়াসলি হয় না, কিন্তু তার বদলে কি হচ্ছে, এই যে অর্কিডটা রয়েছে এর নিজের পোলেনগুলো মৌমাছিটার মধ্যে লাগিয়ে দিল। হ্যাঁ, এরপর ওই মৌমাছিটা যখন আরেকটা ফুলকে দেখে ভুল করে ফিমেল ভেবে আবার রিপ্রোডাকশন করতে হবে, তখন আগের পোলেনগুলো এখানে পলিনেশন করে দেবে, খুব ইজি ব্যাপার। হ্যাঁ, তো এইখানেই দেখো, ধরো যেটা কোএভলিউশনের আমি এক্সাম্পল বলছিলাম, এখানে যদি ওই মৌমাছিটা ফিমেল মৌমাছির একটুও চেঞ্জ হয় কোএভলিউশনে, তাহলে যেটা মেল মৌমাছি, তাহলে সে কি আর এইটাকে দেখে ভাববে যে এটা ফিমেল মৌমাছি? না, কারণ ফিমেল মৌমাছি তো চেঞ্জ হয়ে গেছে। তার মানে সেই ক্ষেত্রে একে যদি এই স্ট্র্যাটেজিটা কাজে লাগাতে হয়, তাহলে একেও ওরকম ভাবে চেঞ্জ হতে হবে যেরকম ভাবে অ্যাকচুয়াল ফিমেল মৌমাছিটা চেঞ্জ হচ্ছে, নইলে তো এইটাকে দেখে আর ফিমেল মৌমাছি ভাববে না মেল মৌমাছি। বুঝতে পেরেছো? তাহলে আর এখানে এসে রিপ্রোডাকশন করতে আসবে না, আর যদি না আসে তাহলে পলিনেশন হবে না, তাহলে এ বিলুপ্ত হয়ে যাবে। তার মানে কি, একেও কিন্তু ওই মৌমাছিটার সাথেই এভলিউশন করতে হবে, এটাকেই বলছি কো এভলিউশন। তো এই ব্যাপারে আবার পরে পড়বো, যদিও ডিটেলসে বলেই দিলাম। হ্যাঁ, তো এবার যেটা বলছিলাম যে প্ল্যান্ট আর অ্যানিমালের যেটা নেচারটা, হ্যাঁ, তো এই প্ল্যান্ট আর অ্যানিমালের মধ্যে কিন্তু আমরা মিউচুয়ালিজম দেখি অবভিয়াসলি। কিভাবে? খুব সোজা ব্যাপার। এক হচ্ছে পলিনেশন। পলিনেশনে কি হচ্ছে, ধরো প্রজাপতি মৌমাছি এরা কি করছে, পোলেন গ্রেনটা হচ্ছে একটা ফুল থেকে আরেকটা ফুলে নিয়ে যাচ্ছে, এর বদলে কি পাচ্ছে, অবভিয়াসলি মধু, যে নেকটার পাচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে ওরা পেলো। আর আমরা কি করি, ধরো মানুষ, ধরো তুমি হচ্ছে একটা আম খেলে, আম খেয়ে এবার কি করছো, আমের যে আটিটা সেটা অন্য জায়গায় ফেললে, তার মানে কি ওখানে আবার আম গাছ তৈরি হবে। তার মানে গাছ তোমাকে কি দিল, খাবার দিল, আর তার বদলে তুমি গাছে হচ্ছে রিপ্রোডাকশনের যে এরিয়াটা সেটা বাড়িয়ে দিলে, আমের আটিটা অন্য জায়গায় গিয়ে ফেলে, তার মানে ওখানে আবার সেই ওই আম গাছটা জন্মাবে, অন্য আম গাছ। তো এরকম ভাবে ওদেরও লাভ হলো, আমাদেরও লাভ হলো। তো এটাই বলছে প্ল্যান্ট অ্যানিমালের রিলেশনশিপ, যেটা মিউচুয়ালিজমের এক্সাম্পল। ওই কথাগুলো এখানে বলছে, প্ল্যান্ট নিড হেল্প অ্যানিমাল ফর পলিনেশন দেয়ার ফ্লাওয়ার আর ডিসপার্সিং দেয়ার সিড। তো অ্যানিমাল কি করছে, অবভিয়াসলি তাহলে ফিস দিতে হচ্ছে। ফিসটা কি হচ্ছে, আমরা কি হচ্ছে পলিনেটার করছে হচ্ছে প্রজাপতি মৌমাছি ওরা, আর আমরা কি করছি, যেটা হচ্ছে ফ্রুট পাচ্ছি। এবার শুধু আমরা কেন, বাদর ফাদর সবাই তাই করে। হ্যাঁ, এরপর কি বলছে, বাট এইখানে একটা জিনিস আসছে, এবার কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে যে চিটার দেখা যায়। চিটার মানে কি, ফুল থেকে নেকটারটা নিয়ে নিচ্ছে কিন্তু পলিনেশন করবে না। এটা আবার কি ধরনের জিনিস, এই ধরনের চিটারের কিছু এক্সাম্পল যেমন হচ্ছে, ধরো এই যে এখানে এখানে আমি এক্সট্রা দিয়েছি, যেটা হচ্ছে এক্সাম্পল অফ নেকটার রবার। এখানে হচ্ছে নেকটার নিয়ে নিচ্ছে কিন্তু পলিনেশন করছে না, তাই এদেরকে নেকটার রবার বলছি বা চিটার বলছি। যেমন এক্সাম্পল সানবার্ড, এরা কি করছে, পিয়ার্স দ্য বেস অফ দ্য টিউবিউলার ফ্লাওয়ার, মানে হচ্ছে বেস থেকে ফুটো করে নেকটার নেয় কিন্তু পলিনেশন করছে না। হামিং বার্ডের কিছু কিছু স্পিসিস রয়েছে যারা নেকটার নিয়ে নেয়, পলিনেশন করে না। তো এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, তারপরে এই যে এরকম দেখো, হামিং বার্ড এরকম ভাবে হচ্ছে নেকটার খাচ্ছে। এরপর আমরা কি কোথায় আসছি, তো চিটারের ব্যাপারটা পড়লাম, চিটারে কি হচ্ছে। তারপর চলে আসছি, নাও ইউ ক্যান সি হোয়াই প্ল্যান্ট অ্যানিম্যাল ইন্টারাকশন অফেন ইনভলভ কোএভলিউশন। তো অবভিয়াসলি কোএভলিউশন খুব 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 দরকার। যদি একটা চেঞ্জ হয় তাহলে আরেকটাকে চেঞ্জ হতেই হবে, কারণ একে অপরের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এইবার যেটা বলেছে আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে ফিগ। ফিগ ফিগ জানো, ডুমুর গাছ যেটা, তো ডুমুরের ফলের মধ্যে দেখবে অনেক সময় কিন্তু ওয়াস্প থাকে, অর্থাৎ এক ধরনের পোকা থাকে, যেটা হচ্ছে এই যে এই ধরনের, দেখেও থাকবে তোমরা যারা গ্রামে গঞ্জে থাকো তাদের ক্ষেত্রে। এই যে এই ছবিটা দেখছো, এই যে ডুমুরের ফল, তো তার মধ্যে দেখবে এই ধরনের কিন্তু পোকা থাকে, যেটা এনসিআরটিতেও ছবি দেওয়া আছে, এই যে ডুমুরের ফল ওই টাইপের পোকা থাকে। তো এটা হচ্ছে ওয়াস্প বলছি। হ্যাঁ, তো এদের কাজ কি, এরা হচ্ছে শুধুমাত্র এই যে ফিগ ওয়াস্প রয়েছে, এই যে কোথায় গেল, এই যে ফিগ স্পিসিস একটা যার হচ্ছে পার্টনার ওয়াস্প। তো এরা কি করছে, শুধুমাত্র মানে ডুমুরের মধ্যেই কিন্তু ডিম পারে। হ্যাঁ, তার ফলে কি হচ্ছে, এই ফিগ ওয়াস্প যেটা রয়েছে, যেটা পোকাগুলোর ছবি দেখালাম, ওরা শুধুমাত্র ডুমুরের মধ্যেই ডিম পারবে। তার ফলে কি হচ্ছে, যেটা ফুলের রয়েছে সেখান থেকে এরা পলিনেশন করলো, আর তার বদলে এরা কি পাচ্ছে, এক হচ্ছে ডিম পাড়ার জায়গাটা পাচ্ছে, দুই যেই বাচ্চাগুলো বেরোবে তারা কিন্তু ফলটাও খাবে ডুমুরের। হ্যাঁ, তো এদেরও লাভ ওদেরও লাভ। তো এখানে ওটাই বলেছে যে fig trees there are হচ্ছে tight 1-to-1 relationship with the pollinator species of wasp.
It means that a given fig species can be pollinated only by its partner wasp species, no other species. তার মানে দুজনে একে অপরের ওপর পুরোপুরিভাবে ডিপেন্ডেন্ট। ধরো ডুমুর গাছ যদি ভ্যানিশ হয়ে যায় কোনো এলাকার থেকে, তাহলে ওই ওয়াস্পগুলো কোথাও ডিম পাড়ার জায়গা পাবে না, ওদের স্পিসিসও ভ্যানিশ হয়ে যাবে। আবার কোথাও যদি ওয়াস্পগুলো ভ্যানিশ হয়ে যায়, তাহলে ডুমুর গাছ রিপ্রোডাকশন করতে পারবে না, পলিনেশন হবে না, তাহলে ওয়াস্পটাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। পরবর্তীতে এটা আমরা দেখবো হচ্ছে একে অপরের সাথে যেটা ডিপেন্ড করে থাকছে, যেটা হচ্ছে অন্য চ্যাপ্টারে গিয়ে। হ্যাঁ, তো এইবার দেখো তাহলে এখানে কি বলছি, যে এটা তো হলো। এবার ওটাই বলেছে যে নো আদার স্পিসিস কিন্তু এরা করছে না, শুধুমাত্র একটা নির্দিষ্ট স্পিসিসের সাথে নির্দিষ্ট ওয়াস্প গাছের এই যেই ব্যাপারটা, যেটা হচ্ছে মিউচুয়ালিজমের ব্যাপারটা, সেটা ঘটছে। তারপরে এখানে কি বলেছে দেখো, এই যে দ্য ফিমেল ওয়াস্প এ কি করছে, ইউজেস দ্য ফ্রুট নট অনলি অ্যান্ড হচ্ছে ওভিপোজিশন, অর্থাৎ শুধুমাত্র যে ডিম পাড়ার জন্য জায়গাটি ইউজ করছে তা নয়, ডিমের পর যে ডেভেলপিং বাচ্চা রয়েছে, মানে বাচ্চা যে বড় হচ্ছে, সে কিন্তু ফ্রুটও খাচ্ছে নারিশিং এর জন্য, এই যে সাইড, বাট ইউজেস দ্য ডেভেলপিং সিডস উইদিন দ্য ফ্রুট ফর নারিশিং, অর্থাৎ বাচ্চাগুলো, ওয়াস্পের বাচ্চাগুলো কিন্তু ফ্রুটটাও খাচ্ছে, নারিশিং ইটস লার্ভা, যেটা বললাম। তো এরপর যেটা বলেছে, দ্য ওয়াস্প পলিনেটস দ্য ফিগ ইনফ্লোরেসেন্স ওয়াইজ সার্চিং ফর সুইটেবল এগ লাইং সাইট। তো অবভিয়াসলি তাহলে হচ্ছে যখন ওয়াস্প হচ্ছে ডিম পাড়ার জন্য বিভিন্ন ধরনের মানে জায়গা দেখবে কোন হচ্ছে ফিগ গাছটা ভালো, তখন ও কি করছে, একটা ফিগ গাছে গেল, আরেকটা ফিগ গাছে গেল, তো সেই সময় এও পলিনেশন করে নিচ্ছে, তো এটা গাছের লাভ হচ্ছে। হ্যাঁ, in return for the favor pollination, fig offers wasp some of its developing seed as food and developing wasp larva। তো জায়গাও দিচ্ছে আর লার্ভাগুলো যে বড় হচ্ছে তার খাবারের ব্যবস্থাও করে দিচ্ছে। এরপর আরেকটা যেটা এক্সাম্পল বলেছে সেটা হচ্ছে অর্কিড। অর্কিড শোয়ে হচ্ছে অদ্ভুত, হ্যাঁ, বি ওয়াইল্ডারিং হচ্ছে ডাইভার্সিটি অফ ফ্লোরাল হচ্ছে প্যাটার্ন only which have evolved to attract right pollinator insect। তো অদ্ভুত কেন বলেছে, কারণ যেটা বললাম, এই যে এটা অদ্ভুত না, এই অর্কিডটার এটা দেখতে দেখো, এটা দেখতে দেখে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে কোনো হচ্ছে মৌমাছি, বড় বলতা টাইপের যে মৌমাছিগুলো হয় ওগুলো এখানে বসে আছে। হ্যাঁ, তো ওইটাই বলেছে যে এবার কোন অর্কিড, সেটা হচ্ছে নট অর্কিড অফার রিওয়ার্ড। এবার এটা এখানে বলছে যে সব অর্কিড যে হচ্ছে রিওয়ার্ড দেয় তা নয়, যেটা এই যে এই এক্সাম্পলটা যেটা বলছি, হ্যাঁ, এ তো রিওয়ার্ড দিচ্ছে না, এ কি করছে, অ্যাকচুয়ালি ফলস একটা সেক্সুয়াল ডিসিট করছে। হ্যাঁ, তো এখানে ওটাই বলছে যে নট অর্কিড অফার রিওয়ার্ড, মেডিটোরিয়ান অর্কিড, হ্যাঁ, যেটা হচ্ছে অফিস রয়েছে, ও কি করছে, সেক্সুয়াল ডিসিট করছে টু গেট পলিনেশন ডান বাই এ স্পিসিস অফ বি। এবার ওয়ান পেটাল অফ ইটস ফ্লাওয়ার বিয়ার্স এন আনক্যানি রিজেম্বলেন্স অফ ফিমেল বি ইন সাইজ, মানে ওটাই বলছে পুরোপুরি টাইপের, একদম দেখে মনে হবে যে ফিমেল বি যেটা রয়েছে তার মতো দেখতে। যে ছবিটা তোমাকে দেখাচ্ছি, এটা এক্সট্রা ছবি আমি অ্যাড করেছি, পুরো ফিমেল বির মতো দেখতে, এটা দেখো পুরো ফিমেল বির মতো দেখতে অর্কিডের ফুলগুলো। হ্যাঁ, তো অবভিয়াসলি তাহলে ওখানে কি হবে, মেল আসবে, মেল বি আসবে, অ্যাট্রাক্টেড হলো, তারপরে কি করছে, ফিমেল ভেবে অ্যাট্রাক্টেড হলো, আর সিউডো কপুলেশন হচ্ছে। সিউডো কেন, সিউডো মানে তোমরা জানো যে সিউডো হচ্ছে ছদ্ম, অর্থাৎ আসল নয়। তো সিউডো কপুলেট হচ্ছে ওই ফ্লাওয়ারটার সাথে, কিন্তু অ্যাকচুয়ালি তো ওটা রিপ্রোডাকশন হলো না, তার ফলে ও আবার অন্য আরেকটা হচ্ছে ফিমেল বিকে খুঁজতে যাবে, ওখানে আবার এরকম ফ্লাওয়ার দেখবে, ওর কাছে যখন আবার সিউডো কপুলেট করবে, অ্যাকচুয়ালি এই ফ্লাওয়ারটার তাহলে পলিনেশন হয়ে যাচ্ছে। তো এই কথা এখানে বলেছে, তাহলে একটা ফ্লাওয়ার থেকে এই ফ্লাওয়ারটাকে দেখে ভাবলো ফিমেল, তো একটা বি আসলো, বি এসে এর সাথে রিপ্রোডাকশন করলো, কিন্তু কিছুই হলো না, তাহলে কিন্তু এর পোলেন গ্রেন গুলো ওই বিটার গায়ে লেগে গেল, এবার ও ভাবলো ওই যে ওইখানে একটা ফিমেল দাঁড়িয়ে, এবার যখন এর কাছে গেল, এর সাথে রিপ্রোডাকশন করলো, তো কিছুই হলো না, কিন্তু এর থেকে যে পোলেন গ্রেন গুলো পেয়েছিল এখানে গিয়ে সেগুলো দিয়ে দিল, অর্থাৎ পলিনেশন হয়ে গেল। তো এইটাই ওখানে বলেছে যে এই অর্কিড গুলো কিন্তু রিওয়ার্ড দিচ্ছে না, এরা কি করছে, হচ্ছে সিউডো কপুলেট করাচ্ছে সেক্সুয়াল ডিসিজের মাধ্যমে। হ্যাঁ, তারপরে কি বলেছে এখানে, যে সিউডো কপুলেট উইথ অ্যানাদার ফ্লাওয়ার ইটস ট্রান্সফার পোলেন টু ইট অ্যান্ড দাস। তারপরে পলিনেটস দ্য ফ্লাওয়ার, হাউ হেয়ার ইউ ক্যান সি হাউ কোএভলিউশন অপারেট। এটা বললাম যে কোএভলিউশন খুব এখানে ইম্পর্টেন্ট, কেন, কারণ ফিমেল বির কালার প্যাটার্ন যদি একটু চেঞ্জ হয়ে যায়, অ্যাকচুয়াল ফিমেল বির কালার প্যাটার্ন স্লাইটলি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু এই কাজটার মানে এই পদ্ধতিতে আর কাজ করবে না, যদি না এই গাছটারও এই ফুলের কালার
প্যাটার্ন ওরকম ভাবে ফিমেল বির মতো চেঞ্জ না হয়, অর্থাৎ এও যদি এভলিউশনে নিজেকে চেঞ্জ না করে, তাহলে কিন্তু এইভাবে আর পলিনেশন করতে পারবে না, কারণ ফিমেল বি তখন আলাদা দেখতে হয়ে যাবে আর এর ফুলটা আলাদা দেখতে, তাহলে অবভিয়াসলি মেল বি গুলো বুঝে যাবে যে এটা তো আলাদা জিনিস, ফিমেল অন্যদিকে আছে। হ্যাঁ, তো এটা হয়ে গেল হচ্ছে চেঞ্জ হতেই হবে একে। তো ওটাই বলেছে যে পলিনেশন সাকসেস উইল বি রিডিউস আনলেস দ্য অর্কিড ফ্লাওয়ার কো এভলিউট, অর্থাৎ এও ওর ফিমেল বির সাথে এভলিউট করছে, ও যেরকম দেখতে হচ্ছে ওরকম ভাবে, টু মেনটেন দ্য রিজেম্বল রাখার জন্য, মানে সেম রাখার জন্য অফ ইটস পেটাল টু দ্য ফিমেল বি। তো এই যে এখানে আরেকটা রিপ্রোডাকশন, এই যে এইটা দেখো অ্যাকচুয়াল বি আর এটা হচ্ছে যেটা ফ্লাওয়ারটা, তো এরকম ভাবে রিপ্রোডাকশন করছে এখানে, কিন্তু অ্যাকচুয়ালি এটা সিউডো কপুলেশন, সিউডো রিপ্রোডাকশন হচ্ছে। তো ঠিক আছে, এই চ্যাপ্টারটা তাহলে এখানেই শেষ হলো। আশা করি পুরো চ্যাপ্টার ভালো মতো বুঝতে পেরেছো। এরপরে আমি আরেকটা ছোট্ট লেকচার আনবো, যেখানে আমি মেনলি কি পড়াবো, যেখানে হচ্ছে একদম স্টার্টিং এ দেখো এই জায়গাটায় যেই ব্যাপারটা রয়েছে এইটা হালকাভাবে বলবো কি আছে, তারপরে সায়েন্টিস্টের ব্যাপারে হালকাভাবে বলবো, রামদেব মিশ্রা খুব ইম্পর্টেন্ট, আর একদম লাস্টে গিয়ে আমি যেই সামারিটা রয়েছে এই সামারিটা বলবো, ওটা নেক্সট লেকচারে করবো। তো এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। তো যেই টেলিগ্রাম চ্যানেলটা আছে আমার, লিঙ্ক দিয়ে দেবো কমেন্টে করে, ওটা আমি পিন করে দেবো অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওটা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। ওখানে আমি মাঝে মাঝে কোশ্চেন দিই, হ্যাঁ বিভিন্ন ধরনের, তো আর বিভিন্ন ধরনের ইনফরমেশনও দিই। তো আর তোমরা ওখানে কিছু জিনিস ডিসকাসও করতে পারো, যদি কিছু দরকার হয় বলতে পারো যে এই কোন চ্যাপ্টার বেশি আগে দেবো না দেবো। তো আপাতত এইটুকুনি থাক, থ্যাংক ইউ।